রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চরাঞ্চলে বিষধর সাপ রাসেলস ভাইপারের উপদ্রব বেড়েছে। গত ১.৫ মাসে কেবল এই সাপের কামড়ে প্রাণ গেছে ৩ কৃষকের। সাপের ভয়ে মাঠ থেকে পাকা ধান আর ভুট্টা তুলতে রীতিমতো ভয় পাচ্ছেন কৃষকরা। রাজশাহীর চরঘাট, গোদাগাড়ি, রাজবাড়ীর গোয়ালন্দ, চাঁদপুরের মতলব সহ দেশের বিভিন্ন জায়গায় দেখা পাওয়া গেছে এই রাসেলস ভাইপারের। পদ্মার তীরবর্তী মানিকগঞ্জে অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন এই সাপের দংশনে। বিশেষজ্ঞরা বলছেন সাপটি এর স্বাভাবিক চরিত্র বদলাচ্ছে। শুষ্ক জায়গায় সাপ হলেও পদ্মা অববাহিকা এলাকাগুলোতেও বেড়েছে এর বিচরণ। ছোট করে বলে রাখি, এই রাসেলস ভাইপার সাপটি বাংলাদেশে চন্দ্রবড়া বা উলুবড়া নামেও পরিচিত এবং বৈশিষ্ট্যের দিক থেকে সাপটি একটু আলাদা। আমরা আলোচনায় যাব তার আগে এই সাপ সম্পর্কে এক নজরে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দিতে চাই দর্শক। প্রথমত বলে রাখি যে এই সাপটা নিয়ে আমরা কথা বলছি, রাসেলস ভাইপার, তার একটা বৈজ্ঞানিক নাম আছে এবং সেটি হচ্ছে দাবোয়া রাসেলি। এবং বলা হচ্ছে যদি গোটা বিশ্বে বিষধর সাপের একটা র্যাঙ্ক করা হয়, একটা তালিকা করা হয়, তাহলে এই রাসেলস ভাইপারের অবস্থান হবে ৫ নম্বরে। আর যদি হিংস্রতা কিংবা আক্রমণের দিকটাকে বিশ্লেষণ করা হয় তাহলে সেই তালিকায় রাসেলস ভাইপার কিন্তু একেবারে ১ নম্বরে থাকবে। এবং এদের যে ছোবল, সেই ছোবলের সময়টাও কিন্তু অনেক কম, অর্থাৎ একটা সেকেন্ডকে ১৬ দিয়ে ভাগ করলে সেই ১৬ ভাগের ১ ভাগ সময় লাগে কেবল এই সাপটাকে একটি ছোবল দিতে। যদি আরো কিছু তথ্য আমরা জানিয়ে রাখি, রাসেলস ভাইপারের যে ২০ দাঁত, সেই ২০ দাঁত কিন্তু বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ২০ দাঁত। পাশাপাশি রাসেলস ভাইপারের যে বিষ, অর্থাৎ যেই ১ সেকেন্ডে ১৬ ভাগেরও ১ ভাগ সময়ের মধ্যে সাপটা যে দংশন করছে তার এই বিশাল বিষধর বিষ দাঁতটা দিয়ে, সে যে বিষটা প্রয়োগ করছে সেই বিষটার নাম হচ্ছে হোম টক্সিন। এবং এই হোম টক্সিনের বৈশিষ্ট্য হচ্ছে এই বিষটা যখন শরীরের মধ্যে ঢোকে তখন কিন্তু সেই অংশের মাংসটা পচতে শুরু করে। এবং তীব্রতা যখন এত বেড়ে যায় তখন মানুষের আসলে বাঁচানোটা কঠিন হয়ে পড়ে। অনেকে আছেন যারা সরাসরি ট্রিটমেন্ট নেন কিন্তু সুস্থ হয়ে ফেরার পথেও কিন্তু মারা গেছেন, এমন রেকর্ডও আছে। যদি আরো কয়েকটি তথ্য জানিয়ে রাখি যে দ্রুত চিকিৎসা করাটা খুব গুরুত্বপূর্ণ এবং যদি সেটা না করা হয় তাহলে লো প্রেশার হওয়া শুরু করে, কিডনি ফেলিয়ার সহ নানা রকমের শারীরিক জটিলতা তৈরি হয়। এবং শুরুতে যেটা বলছিলাম, চন্দ্রবোড়া কিংবা উলুবোড়া নামেও বাংলাদেশে পরিচিত। এবং বাংলাদেশে যে সকল সাপগুলো দেখা যায় তাদের মধ্যে কিন্তু সবচেয়ে বিষাক্ত হচ্ছে এই সাপটি। তো মোটামুটি ভাবে আমরা আসলে একটা ধারণা খোঁজার চেষ্টা করলাম যে রাসেলস ভাইপার সাপ নিয়ে কেন এত আলোচনা হচ্ছে। প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল, তারপর হঠাৎ বাংলাদেশে আনাগোনা বেড়ে গেছে। কারণটা কি, এই জায়গা নিয়ে আলাপটা শুরু করতে চাই। গাজীপুরের শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের হারপেটোলজিস্ট মোহাম্মদ সোহেল রানা আমাদের সঙ্গে আছেন। জনাব সোহেল রানা, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং মৌলিক তথ্যগুলো আমরা জেনেছি, কিন্তু যে জিনিসটা আসলে খুব জানতে চাই সেটা হচ্ছে এই সাপটা কিন্তু আমরা একটা সময় ভুলতে বসেছিলাম, আবার দেখা যাচ্ছে সাপের আনাগোনাটা বেড়ে গেল, চরিত্রও বদলালো। এটা একেবারে শুষ্ক জায়গার সাপ বলা হতো কিন্তু নদী অববাহিকাতেও পাওয়া যাচ্ছে। একটু কারণগুলো বলবেন, মানে কেন হঠাৎ করে বেড়ে গেল, চরিত্র বদলালো? ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর তথ্যগুলো দিয়েছেন রাসেলস ভাইপার সম্বন্ধে। এর মধ্যে আসলে প্রথমে একটু বলি, সাপকে আমরা বিষাক্ত না বলে আমরা বিষধর বলাটাই শ্রেয়, কারণ সাপ বিষধর হয়। জি জি জি। আপনি যেটা উল্লেখ করেছেন, হ্যাঁ, প্রায় বিলুপ্ত পর্যায়ে ছিল একটা সময়। আমাদের ৮০ দশকেও কিন্তু এই রাসেলস ভাইপারের দংশনে অনেক মানুষই মারা গিয়েছে, কিন্তু তারপরে দেখা গেল যে প্রায় ২০০২ সালের দিকে সন্ধান পাওয়া যায়নি, মানে রেকর্ড আসলে সাইটিং হয়নি, বেশি দেখা যায়নি। সেক্ষেত্রে আরো বিভিন্ন কারণও আছে। তখন এত সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন রকমের পেপার পত্রিকা যে আরো বেশি ডাইভার্সিফাইড এখন যে আমাদের মিডিয়া হয়েছে, সেগুলো ছিল হয়তো অনেক তথ্য আমাদের সবার কাছে আসতো না। কিন্তু পরবর্তী দেখা গেল প্রায় ২০১৩ সালের দিকে হঠাৎ করে আবার এই সর্পদংশনের শুরু হয়, বিশেষ করে রাসেলস ভাইপারের। এর পরবর্তীতে আসলে খুব দ্রুত এর বিস্তার লাভ করছে। এই বিস্তার লাভের জন্য আসলে বিভিন্ন কারণ দায়ী। বিভিন্ন কারণের মধ্যে একটা অন্যতম কারণ হলো, যদি আমি বলি, সেটা হলো যে রাসেলস ভাইপার আসলে, সাপ সাধারণত ডিম পারে, কিন্তু রাসেলস ভাইপার সে বাচ্চা প্রসব করে। তো প্রায় ১০ থেকে ৬০ থেকে ৭০টার মতো বাচ্চা প্রসব করতে পারে রাসেলস ভাইপার। তো বাচ্চা ডিমের যে সার্ভাইভাল রেট যেটা নেচারে থাকে তার পরিমাণ কিন্তু বাচ্চা সার্ভাইভাল বা প্রকৃতিতে বাঁচার ক্ষমতাটা মানে ডিমের চাইতে বেশি। কারণ ডিম মাটির নিচে গর্ত করে, মাটির গর্তের মধ্যে ডিম দেয় সাপ। দেখা যাচ্ছে অনাবৃষ্টি, অতিবৃষ্টি বা অতি খরা বিভিন্ন ভাবে ডিম নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু যখন বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা প্রসব করার ফলে অনেক বেশি এটা
বাচ্চাগুলো বেঁচে থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে, যদি আমি বলি, এক সময় পদ্মার অববাহিকায় যে জায়গাগুলো আসলে শুষ্ক অঞ্চলের, আপনি ঠিকই বলেছেন যেগুলো তথ্যপত্রের মধ্যে, যে শুষ্ক অববাহিকায় আসলে এটা সাপ, কিন্তু হঠাৎ করে বিভিন্ন জায়গায় এটা পাওয়া যাচ্ছে। এটার জন্য আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে আপনার এটার যে বরেন্দ্র অঞ্চলে একটা সময় কিন্তু ফসলের মানে ফসল ফলানোর যে সংখ্যাটা, সেটা একটা বা এরকম মধ্যে ছিল, কিন্তু এখন কিন্তু মাল্টিপল টাইপের ফসল উৎপাদন করা হচ্ছে, বা অনেক বেশি বিভিন্ন ভাবে জমিটাকে ইউজ করা হচ্ছে, 2 ফসলি 3 ফসলি ভাবে। সেক্ষেত্রে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ইঁদুরের ফসল নষ্ট বা ফসল খাওয়ার জন্য ইঁদুর আসে। সেক্ষেত্রে রাসেলস ভাইপারের বংশ বিস্তার বা দ্রুত বর্ধন বা দ্রুত তার সংখ্যা বৃদ্ধি পাওয়ার এটা অন্যতম একটা কারণ। চমৎকার। এবং আপনি ঠিকই বলেছেন, আমরা আসলে সাপের ক্ষেত্রে বিষাক্ত না, বিষধরটাই প্রয়োগ করতে চাই। সেই বিষধরের দিকটা যদি আমরা বিশ্লেষণ করি, মানে যদি কখনো রাসেল ভাইপার একজন কৃষককে বা একজন মানুষকে দংশন করলো, তৎক্ষণাৎ আসলে কি করা প্রয়োজন? আমাদের হাতে যে অ্যান্টিভেনমগুলো আছে সেটা আসলে কতটা কার্যকর এই সাপের বিরুদ্ধে? আমি আপনার লাস্টের প্রশ্নকে আসি, যেটা হলো যে সাধারণত সাপের যে অ্যান্টিভেনম গুলো আমাদের দেশে ইউজ করা হয়, সেটা আসলে ইন্ডিয়া থেকে আমদানিকৃত পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম, এবং এটার মধ্যে আপনার হেমিটক্সিন, নিউরোটক্সিন, এমনকি আপনার ভাইপার গোত্রের যে সাপগুলো আছে, গোকরা বা কেইট, সবার চিকিৎসায় আসলে ওই একটা অ্যান্টিভেনামের মাধ্যমেই প্রয়োগ করা হয় শরীরে। পৃথিবীর বিভিন্ন দেশে স্পেসিস ওয়াইজ অ্যান্টিভেনাম আছে, যেমন শুধুমাত্র রাসেল ভাইপারের জন্য অ্যান্টিভেনাম আছে, শুধুমাত্র কোবরার জন্য অ্যান্টিভেনাম আছে, শুধুমাত্র সি স্নেকের জন্য অ্যান্টিভেনাম আছে। কিন্তু আমাদের যেহেতু এখনো অ্যান্টিভেনাম প্রক্রিয়াধীন, আমরা এখনো প্রস্তুত করতে পারিনি, এবং WHO এর আরেকটা রিকমেন্ডেশন আছে, যেটা হলো যে যে দেশের সাপ, সেই দেশের সাপ থেকে যদি অ্যান্টিভেনামটা তৈরি করা হয়, সেক্ষেত্রে তার কার্যকারিতা অনেক বেশি থাকে। যেহেতু আমরা ইন্ডিয়া থেকে আনছি সেটা, এবং এখানে যে পলিভেনাম অ্যান্টিভেনামটা প্রয়োগ করা হচ্ছে, সেই অ্যান্টিভেনামের ক্ষেত্রে মানুষের যে দংশন হচ্ছে, সেক্ষেত্রে যে সবাই মারা যাচ্ছে তা কিন্তু না। আপনার লাস্ট যে কথাটা ছিল, অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, হ্যাঁ, তবে সাপে কামড় দিলে খুব দ্রুত, বিশেষ করে রাসেল ভাইপারের ক্ষেত্রে খুব দ্রুত আসলে হসপিটালাইজড হতে হয়, কারণ এটার অ্যান্টিভেনাম, এটার যে ভেনম, সেটা আপনি বলেছেন হেমিটক্সিন, আসলেই সেটা ওই জায়গাটাতে প্রচন ধরে, যদি ভালোভাবে ট্রিটমেন্ট না হয়, এমনকি গ্যাংগ্রিন হয়ে যায়, কেটে ফেলতে হয়, হাত বা পা কেটে ফেলতে হয়। এর ক্ষেত্রে আরেকটা কারণও আছে, আমরা এত জোরে টাইট করে বাঁধি ওই জায়গাটা, একটু উপরে দেখা যায় রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে আমরা একেবারে আটকিয়ে দেই, কিন্তু যদি আমরা একটু ক্রেপ ব্যান্ডেজ দিয়ে যদি আটকাই, সেক্ষেত্রে কিন্তু অঙ্গহানি হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, অনেকটা কমে যায়। জি জি, আপনি আসলে জি শেষ করুন, আমরা আসলে শেষের দিকে চলে আচ্ছা, এসেছি। জি, তো এটার ক্ষেত্রে আসলে মূল যেটা হয়, সেটা হলো যে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে, রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া বাধাগ্রস্ত করে, কিডনি বিকল হয়ে যেতে পারে, জি, এবং বিভিন্ন রকমের স্নায়বিক সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ, এবং একটু আগে সেই তথ্যগুলো আমরা জানাচ্ছিলাম, এবং আপনাকে বিশেষভাবে ধন্যবাদ যে এই সময়ের জন্য কার্যকরী বেশ কিছু পরামর্শ আসলে আপনি আমাদেরকে দিলেন, এবং আমরা একটা ধারণা পেয়ে গেলাম। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। শেখ কামাল ওয়াইল্ড লাইফ সেন্টারের হারপেটোলজিস্ট মোহাম্মদ সোহেল রানা আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।